আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে গাইডেড মাধ্যম, যেই তারগুলোর মাধ্যমে আসলে যেটা পাস হয় তার মধ্যে আমরা কোএক্সিয়াল কেবল পড়েছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দেখতে অনেকটা এরকম। এখানে হচ্ছে 4 জোড়া টুইস্টেড তার থাকে। এই যে 4 জোড়া থাকে মানে হচ্ছে এখানে 4 জোড়ার মতো, মানে 4টা করে থাকে, এরকম পেঁচানো 4টা করে তার থাকে। এই 4 জোড়ার মধ্যে জোড়ার একটি তার দিয়ে ডেটা ট্রান্সমিশন হয় আর আরেকটি তার দিয়ে নয়েজ ম্যাগনেটিক ফিল্ড থেকে মুক্ত করে। ডেটা ট্রান্সফার হওয়ার সময় বিভিন্ন ধরনের নয়েজ হতে পারে বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে ডেটাটা চেঞ্জ হয়ে যেতে পারে। তখন ডেটাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আরেকটা তারের মাধ্যমে সেই নয়েজ বা ম্যাগনেটিক ফিল্ড থেকে ডেটাটাকে মুক্ত করে, আর জোড়ার একটা তার দিয়ে হচ্ছে ডেটা পাস হয়। এবার আসি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে সূক্ষ্ম আঁশের মতো তারের মাধ্যমে আলোক রশ্মির মাধ্যমে ডেটাটা ট্রান্সফার হয়। আর অপটিক্যাল ফাইবার সাধারণত আমরা যদি প্রস্থচ্ছেদ করি অপটিক্যাল ফাইবারকে, তাহলে ভিতরের অংশটা দাঁড়ায় এরকম। এই ছোট্ট যে অংশ সেটাকে বলা হচ্ছে কোর। মূলত এটার মাধ্যমেই আলোটা ট্রান্সফার হয়, মানে আলোর মাধ্যমে ডেটাটা ট্রান্সফার হয়। তারপরের অংশটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। সবার লাস্টের অংশটাকে বলা হচ্ছে জ্যাকেট। জ্যাকেটটা কোর আর ক্ল্যাডিংকে সুরক্ষা দেয়। ক্ল্যাডিংয়ের প্রতিসরণাঙ্ক বেশি থাকে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এবার দেখে আসি যে অপটিক্যাল ফাইবারটা কীভাবে কাজ করে। ধরলাম এটা একটা সেন্ডার, এখান থেকে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে, আচ্ছা আমরা ফার্স্টে চিত্রটা আঁকি। এই ট্রান্সমিটার যে সার্কিট, এটাকে বলা হয় অপটো ইলেকট্রনিক সার্কিট। এটা হচ্ছে ফাইবার, অপটিক্যাল ফাইবার কেবল। এই যে ট্রান্সমিটার সার্কিট অথবা অপটো ইলেকট্রনিক সার্কিট, এটার কাজ হচ্ছে এই ডিজিটাল সিগন্যালটাকে আলোক রশ্মিতে পরিণত করে, ডিজিটাল টু আলোক রশ্মি। তারপর লাইট সোর্সের মাধ্যমে অপটিক্যাল ফাইবার হয়ে রিসিভারের যে ডিটেক্টর, সেখানে এই আলোক সিগন্যালটাকে রিসিভারের ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করে রিসিভার যে সার্কিট থাকে সেই সার্কিটের মাধ্যমে আলোক রশ্মিটা ডিজিটাল সিগন্যালে পরিণত হয়ে রিসিভারের কাছে ডেটাটা পাস হয়। সো আমরা বুঝতে পারলাম যে অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে। এবার 3টা তারের মধ্যে পার্থক্য দেখি। কোএক্সিয়াল যে কেবল, সেটা হচ্ছে 10 Mbps স্পিড। টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত স্পিড হতে পারে। আর অপটিক্যাল ফাইবার হচ্ছে 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত স্পিড হতে পারে। কোএক্সিয়ালটা হচ্ছে দামি, টুইস্টেড পেয়ার কেবলটা সস্তা, আর অপটিক্যালটা হচ্ছে দাম বেশি। কোএক্সিয়াল কেবলটা 360 ডিগ্রিতে
ঘোরানো যায়, টুইস্টেডটাও 360 ডিগ্রিতে ঘোরানো যায়, কিন্তু অপটিক্যাল যেটা সেটা 30 ডিগ্রির বেশি ঘোরানো যায় না। তাহলে ভিতরে যেহেতু কাঁচ, যে কোর যে অংশটা সেটা হচ্ছে কাঁচের তৈরি, কাঁচটা ভেঙে যেতে পারে। কোয়েক্সিয়াল কেবল হচ্ছে 200 থেকে 600 মিটার দূরত্বে কানেকশন দেওয়া হয়, টুইস্টেডটা 100 মিটার দূরত্বে কানেকশন দেওয়া হয়, আর অপটিক্যালটা হচ্ছে 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত কানেকশন দেওয়া হয়। আমরা জানি যে সমুদ্রের মধ্যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দূরবর্তী কান্ট্রি থেকে ডেটাগুলো পাস হয়। কোয়েক্সিয়ালে লস তুলনামূলকভাবে কম, ডেটা লসটা টুইস্টেড পেয়ার কেবলে হচ্ছে লস বেশি হবে, কারণ টুইস্টেড পেয়ার কেবলটা যেহেতু 100 মিটারের মধ্যে কানেকশন দেওয়া হয়, মানে খুব শর্ট রেঞ্জে কানেকশন দেওয়া হয়, সুতরাং যত দূরত্ব বাড়বে তত বেশি তার লস বাড়তে থাকবে। যদি এ থেকে বি পর্যন্ত যায় তাহলে এই মাঝখানে একটা জায়গায় এ থেকে সি পর্যন্ত যতটুকু লস হবে, আর সি থেকে ডি পর্যন্ত আসে তার থেকে বেশি লস হবে, দেন ডি থেকে একদম রিসিভার যেটা সেই পর্যন্ত যেতে অনেকটুকু দেখা যায় যে ডেটা লস হয়ে যাবে, মানে রিয়েল ডেটাটা আর পাওয়া যাবে না। দূরবর্তী যদি আমি টুইস্টেড কেবল দিয়ে কানেকশন দিই সেই ক্ষেত্রে এই লসের সমস্যাটা হবে। আর অপটিক্যাল ফাইবার হচ্ছে লস খুবই কম হয়, কারণ এখানে কোনো ইলেকট্রিক সিগন্যাল থাকে না বা কোনো ম্যাগনেটিক ফিল্ডও থাকে না, যেগুলো হচ্ছে ডেটা পরিবর্তন করতে পারে। এখানে শুধু আলোক রশ্মির মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, যার জন্য লসটা খুব কমে যাবে এই ক্ষেত্রে। এবার আমরা পড়ব হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের মধ্যে রয়েছে ওয়্যারলেস মিডিয়া। সো এই ওয়্যারলেস মিডিয়া ধরলাম এ হচ্ছে সেন্ডার আর বি হচ্ছে রিসিভার, এটা বায়ু মাধ্যমে ডেটাটা পাস হবে। তো বায়ু মাধ্যমে ডেটা কিভাবে পাস হয়? সেন্ডার কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডেটাটাকে বায়ুতে নিয়ে আসবে। এখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জিনিসটা কি? এটা হচ্ছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আলো। বায়ুমণ্ডলের আমরা জানি যে আয়োনোস্ফিয়ারের মাধ্যমে ডেটা পাস হয়। এই আয়োনোস্ফিয়ারের মাধ্যমে ডেটা বি মাধ্যমের মডেমে ডিটেক্ট হবে, দেন সেই বায়ু মাধ্যমের ডেটাটাকে আবার ডিজিটাল মানে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে পরিণত করবে, তারপরে রিসিভার সেন্ডারে ডেটাটা পেয়ে যাবে। এখন আমরা একটু ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি সম্পর্কে আলোচনা করব। একটা তরঙ্গ দৈর্ঘ্য 1 সেকেন্ডের মধ্যে একটা পূর্ণদোলন সম্পন্ন করলো। তো আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কম হয়। এখন জিনিসটাকে আরও ক্লিয়ার করার জন্য আমরা যদি সূত্রের মাধ্যমে দেখি, ফ্রিকোয়েন্সি সমান সমান 1/টাইম। এখন বলা হয়েছে যে 1 সেকেন্ডের মধ্যে একটা পূর্ণদোলন সম্পন্ন করো, তাহলে টাইমের মান হচ্ছে 1, তাহলে এফ এর মান হচ্ছে এখানে 1। এইবার যদি আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য আঁকি যেটা 1 সেকেন্ডে 2টা পূর্ণদোলন সম্পন্ন করলো, তার মানে কি এই তরঙ্গ দৈর্ঘ্যটা অবশ্যই এই এ থেকে বি নাম্বার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর এটা সময়ও হচ্ছে 1 সেকেন্ড, তাহলে F = 1/t।
0.5 হার্জ। সো দেখা যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কম হয়, ফ্রিকোয়েন্সি 0.51 থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কম হয়েছে। এবার একটা আমি স্কেল আঁকি, আলোর বিভিন্ন ধরনের যে আলো ফ্রিকোয়েন্সি সেটার স্কেল। প্রথমটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -6, এই এরিয়াটাকে 10 টু দি পাওয়ার 3 এর মধ্যে যতটুকু রেঞ্জ তরঙ্গ দৈর্ঘ্য, সেটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করে। ল্যামডা মান যখন 10 টু দি পাওয়ার 3 তখন এই রেঞ্জটাকে বলা হয় রেডিও ওয়েভ। 10 টু দি পাওয়ার -3 যখন, তখন সেটা রেঞ্জটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর এটা সাধারণত আমরা মাইক্রোওয়েভ বলে থাকি এই ফিল্ডটাকে। তারপরে 10 টু দি পাওয়ার -6 সেটা হচ্ছে নর্মাল লাইট, আমরা যেই আলোটা চোখে দেখতে পাই। এগুলো কিন্তু আমরা কিছুই চোখে দেখতে পাই না। তারপরে যেটা আসে সেটা হচ্ছে স্পেকট্রাম বলে। এগুলো সাধারণত এক্স রে, গামা রে বা ইউভি রে এর ক্ষেত্রে এই স্পেকট্রাম, এইটুকু রেঞ্জের যে আলোটা সেটা ইউজ করা হয়। তাহলে আমরা প্রথমে এই রেডিও ওয়েভ সম্পর্কে জানি একটু। রেডিও ওয়েভটা দেখতেছি যে ল্যামডা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 3 কিলো হার্জ থেকে 3000 কিলো হার্জ পর্যন্ত এর রেঞ্জ। রেডিও ওয়েভটা কোথায় ইউজ করা হয়? আমরা যখন দূরবর্তী জায়গায় দেখি যে একদম খোলা জায়গায়, সাধারণত হাইওয়ের সাইডে দেখা যায় যে এরকম অনেক বড় বড় অ্যান্টেনা থাকে, এটার সাথে ট্রান্সমিটার থাকে। এটা যদি সেন্ডার হয় এটা হবে রিসিভার অ্যান্টেনা। তো রেডিও ওয়েভটা কী করবে? আয়নমণ্ডলের মাধ্যমে, আয়নোস্ফিয়ারের আয়নমণ্ডলের মধ্যে বায়ু মাধ্যমে ডেটা ট্রান্সফার করবে। এইখান থেকে এখানে বায়ু মাধ্যমে ডেটা ট্রান্সফার করবে। সো রেডিও ওয়েভ হচ্ছে 1 সেকেন্ডে 64 বিট পার সেকেন্ড বিপিএস ডেটা ট্রান্সফার করতে পারে। আর এই রেডিও ওয়েভটা ইউজ করা হয় হচ্ছে লং রেঞ্জের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন কোনো হচ্ছে ফোন বা ইন্টারনেটের কানেকশন এর মাধ্যমে দেওয়া হয়। দুই টাইপের রেডিও ওয়েভ আছে, একটা হচ্ছে নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত রেডিও ওয়েভটা সাধারণত প্রাইভেট থাকে, যেটা আর্মিরা ইউজ করে কমিউনিকেশন করার জন্য, কারণ আর্মিদের জিনিসপত্র কিন্তু সাধারণ জনগণের অন্তর্ভুক্ত না। অনিয়ন্ত্রিত যেটা, সেটা হচ্ছে সাধারণ জনগণ আমরা সবাই ইউজ করতে পারি, এটাকে বলা হয় কমন ইউজ করা হয়। কোথায় কোথায় ইউজ করা হয়? টিভি ব্রডকাস্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। রেডিও ওয়েভের কিছু সুবিধা দেখি। সুবিধা হচ্ছে রেডিও ওয়েভ যে কোনো বাধা অতিক্রম করতে পারে, যেমন হচ্ছে দেয়াল অতিক্রম করতে পারে। দুইটা রুম যদি আলাদা থাকে সেই ক্ষেত্রে দুইটা রুম যে দেয়াল, সে দেয়ালের বাধাটা অতিক্রম করতে পারবে। অথবা এই অ্যান্টেনাগুলো যেখানে লাগানো হয় মাঝখানে কোনো বিল্ডিং থাকতে পারে, অথবা কোনো পাহাড় পর্বত থাকতে পারে বা গাছপালা থাকতে পারে, এই বাধাগুলা রেডিও ওয়েভ অতিক্রম করতে পারে। আর অসুবিধা হচ্ছে এটার
এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কম থাকে, তাই ফ্রিকোয়েন্সি কম থাকলে ডেটা ট্রান্সফার রেটটাও কিন্তু কম হবে। ল্যামডা বেশি, ফ্রিকোয়েন্সি কম বলে ডেটা ট্রান্সফার রেট কম। তারপরে আমরা জানবো হচ্ছে মাইক্রোওয়েভ সম্পর্কে। এই স্কেলের মধ্যে দেখেছিলাম 10⁻³ এর যে রেঞ্জটা সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত স্পিড মানে ফ্রিকোয়েন্সি হতে পারে। মাইক্রোওয়েভও আবার দুই টাইপের, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল আর একটা হচ্ছে স্যাটেলাইট। টেরেস্ট্রিয়ালটা কি দৃষ্টিসীমার মধ্যে যে পরিমাণ অংশটা থাকে সেটাই হচ্ছে টেরেস্ট্রিয়াল, মানে আমাদের দৃষ্টিগোচর যতটুকু হয় দৃষ্টিরেখার মধ্যে। আর স্যাটেলাইটটা যেটা হচ্ছে দৃষ্টিসীমার বাইরে, যেমন ভূ উপগ্রহ অবশ্যই আমাদের দৃষ্টিসীমার বাইরে। সেই ক্ষেত্রে অ্যান্টেনাগুলো এইভাবে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট থাকে। এটা ধরলাম ভূ উপগ্রহ, এইভাবে একটা অ্যান্টেনা ভূ উপগ্রহের সাথে কানেক্ট হয়ে ভূ উপগ্রহ থেকে আবার ডেটা রিসিভার অ্যান্টেনায় পাস করা হয়। আর টেরেস্ট্রিয়াল যেটা সেটা হচ্ছে একদম ডিরেক্ট একটার সাথে আরেকটা কানেকশন থাকে। আর এটার অসুবিধা হচ্ছে বাধা অতিক্রম করতে পারে না। মাঝখানে যদি কোনো পাহাড় পড়ে যায় সেই ক্ষেত্রে বাধাটা অতিক্রম করে না। এই জন্য এগুলো সাধারণত যেখানে একদম খোলামেলা জায়গা সেই জায়গায় সেট করা হয়। এবার আসি স্যাটেলাইট সম্পর্কে। আমরা জানি যে স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর সাথে স্যাটেলাইটের ঘূর্ণন স্পিডটা সেম। এটাকে বলা হচ্ছে, এই ঘূর্ণন স্পিডটাকে স্যাটেলাইটের বলা হয় জিও অরবিট। এখন কিভাবে এই ভূ উপগ্রহের মাধ্যমে অ্যান্টেনাগুলো পরস্পর যোগাযোগ করে সেটা আমরা একটা বেসিক ধারণা নেই। এই সেন্ডার অ্যান্টেনা রিসিভার অ্যান্টেনার কাছে ডেটা পাস করবে একটা ভূ উপগ্রহের মাধ্যমে। ধরলাম এটা একটা ভূ উপগ্রহ। সেন্ডার অ্যান্টেনা হচ্ছে 6 কোটি মানে 6 করোড় কম্পনের মাধ্যমে একটা সিগন্যাল পাঠাবে। তো সিগন্যালটা গেল ভূ উপগ্রহের কাছে। এখন ভূ উপগ্রহের কাছে এই সিগন্যাল আসতে আসতে দেখা যায় যে সিগন্যালটা অনেক মানে সংকীর্ণ হয়ে যায় বা ক্ষীণ হয়ে যায়, মানে কমে আসে সিগন্যালটা। তখন এই ভূ উপগ্রহের সাথে একটা ট্রান্সপোর্টার নামক মেশিন অ্যাড থাকে, যেটার কাজ হচ্ছে এই সিগন্যালটা যে ক্ষীণ হয়ে গেছে সিগন্যালটা, সেই সিগন্যালটাকে পরিবর্তন করে 4 কোটি কম্পনের মাধ্যমে এই রিলে স্টেশনে ব্যাক করে। এটাকে বলা হয় রিলে স্টেশন। হয়তো 4 কোটিরও কম ফ্রিকোয়েন্সি ছিল বা ক্ষীণ হয়ে গেছিল ফ্রিকোয়েন্সিটা, সেটা ট্রান্সপোর্টারের মাধ্যমে 4 কোটি কম্পনে নিয়ে এসে দেন হচ্ছে এই রিসিভার অথবা রিলে স্টেশনে ব্যাক করে। এইভাবেই ভূ উপগ্রহের মাধ্যমে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ডেটা ট্রান্সফার করা হয়, যেটাকে আমরা স্যাটেলাইট নামে অভিহিত করে থাকি। আমরা জিপিএস এর নাম অনেক বেশি শুনছি। জিপিএস এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস কি করে? ফোন ট্র্যাক করার জন্য জিপিএসটা ব্যবহার করা হয়। তো জিপিএস এর মাধ্যমে কিভাবে ফোন ট্র্যাক করে সেটা যদি একটু দেখি। এটা ধরলাম ভূ উপগ্রহ,
এই ভূপ্রবাহ কি করে সিগন্যাল পাঠায়, যেটার মাধ্যমে হচ্ছে এটা যদি ফোন হয় সেটা ট্র্যাক করে। এই ফোন জিপিএস এর মাধ্যমে সিগন্যাল ট্র্যাক করে। এটা হচ্ছে ভূপ্রবাহ। আর এটা ইউনিডিরেকশনাল, মানে জাস্ট একদিকেই পাস হয়, শুধু ভূপ্রবাহ ফোনে সিগন্যাল পাঠাতেই থাকে, যার জন্য উল্টা ফোন থেকে কোনো সিগন্যাল ভূপ্রবাহে যায় না। এই জন্য এটা ইউনিডিরেকশনাল, মানে একদিকে, যার মাধ্যমে এভাবেই জিপিএস হচ্ছে কোনো ফোনের লোকেশন ট্র্যাক করে। তারপরে আমরা করছিলাম হচ্ছে নর্মাল লাইট, কিন্তু এখন আসি যে তার আগে জেনে নিই IR রশ্মি বা ইনফ্রারেড রে। এটার বাংলা হচ্ছে অবলোহিত রশ্মি। এটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত এটার ফ্রিকোয়েন্সি। এই IR রশ্মিটা হচ্ছে খুবই সীমিত জায়গায়, স্বল্প জায়গায় ভালো কাজ করে। আমরা যখন রিমোট দিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করি, রিমোটের যদি ভালো তাকাইলে কিন্তু আমরা কোনো আলো দেখতে পারবো না, কিন্তু মোবাইলটা যদি নিয়ে দেখি, রিমোটের যে একটা পাওয়ারের মতো একটা জায়গা আছে, সেই মোবাইলের ক্যামেরা অন করে যদি রিমোটের পাওয়ারের অংশটা ক্যামেরার সামনে ধরি আর যদি চ্যানেল চেঞ্জ করি, তখন দেখবো যে একটা ছোট্ট লাল কালার আলোক রশ্মি দেখা যাচ্ছে, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরার মাধ্যমে সেটা দেখা যায়। এই যে স্বল্প দূরত্ব রিমোটের মাধ্যমে টিভির চ্যানেল চেঞ্জ করা হচ্ছে, স্বল্প দূরত্বে যে কাজ করতেছে, এটাই হচ্ছে ওই লাল যে আলোক রশ্মি দেখা যাবে, সেটাই হচ্ছে ইনফ্রারেড রে। আর এটা হচ্ছে 10 মিটারের মধ্যে কাজ করে, আর এটার ফ্রিকোয়েন্সি বেশি, সেই জন্য এটার তরঙ্গ দৈর্ঘ্য কম, ল্যামডা বেশি, যার জন্য ফ্রিকোয়েন্সি বেশি, যার জন্য হচ্ছে এটা ল্যামডা কম, মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। তো এটার স্পিড হচ্ছে 115 BPS। এবার পূর্ব হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে সাধারণত ওয়্যারলেস বলতে যেটা মধ্যে তারবিহীন থাকে, এটা দুই টাইপের, একটা হচ্ছে হটস্পট আর একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। হটস্পটের মধ্যে থাকে হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তো এখন আমরা তো জানি যে ব্লুটুথ সাধারণত খুব কাছে, মোবাইল 10 মিটারের দূরত্বে যেসব ডিভাইসগুলো থাকে, সেই সব ডিভাইসে আমরা ওয়্যারলেস মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারি ব্লুটুথের মাধ্যমে। এখন আসি যে ওয়াইফাইটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে ফেলা হয়। এখন এই ক্যাটাগরিটা বলতে কি বুঝি আমরা আসতেছি। এই ক্যাটাগরি এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড বলা হয়। এই IEEE স্ট্যান্ডার্ড কি? IEEE হচ্ছে একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনগুলা ট্রিপলি CSE এর বিভিন্ন রিসার্চ নিয়ে কাজ করে। এই ওয়াইফাইটা
IEEE সনদপ্রাপ্ত এটার একটা কোড আছে, সেটা হচ্ছে 802.11। এই 802টা সাধারণত বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসের কোড, আর 0.11 হচ্ছে বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে যে কোডটা ইউজ করা হয়। এটা IEEE সনদপ্রাপ্ত। IEEE একটা অর্গানাইজেশন যেখানে CSE-IEEE বিভিন্ন রিসার্চ নিয়ে কাজ করে। কোনো থিসিস পেপারও যদি লেখা হয়, যদি IEEE-তে দেওয়া হয়, সেখান থেকেও দেখা যায় যে থিসিস পেপারটা যারটা হচ্ছে যে খুবই ইনোভেটিভ থিসিস আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে IEEE-তে সেটা অ্যাপ্রুভ হয়। সো IEEE হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এটা সনদপ্রাপ্ত হওয়া মানেই ভ্যালিড ডিভাইসটা। ওয়াইফাইটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। কিন্তু এই ল্যানের কিছু অসুবিধা আছে, যেটা হচ্ছে এটার ডেটা স্পিড রেটটা কম থাকে। আর এটা একটু সিকিউরিটিতে সমস্যা থাকে, একটু লেস সিকিউরিটি থাকে। সিকিউরিটিটা ওয়াইফাইয়ের ক্ষেত্রে বাড়ানোর কিছু প্রসেস আছে, যেমন ISSID যদি নিষ্ক্রিয় করে দেই, তখন নাম কেউ জানতে পারবে না। এই ডিভাইসটার যে নাম দেওয়া, সেটা আশেপাশের কেউ জানতে পারবে না। এইভাবেও সিকিউরিটি দেওয়া যায় নিষ্ক্রিয় করে দিলে। সো এবার আসি আমরা ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সটা সার্টিন এলাকার জন্য ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্সের কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে এটার ব্যান্ডউইথটা বেশি থাকে, যেহেতু সার্টিন এলাকার জন্য এটা ব্যবহার করা হয়। সো এটার ব্যান্ডউইথ অবশ্যই বেশি হতে হবে। আর এটার ডেটা ট্রান্সফার রেটটাও বেশি। ডেটা ট্রান্সফার রেট বেশি বলতে বুঝেছে যে ডেটাটা কম সময়ে অনেক বেশি পরিমাণ ডেটা খুবই ফাস্ট পাস হয়। একটা ওয়াইম্যাক্সের সাথে বিভিন্ন ওয়াইফাই কানেক্ট থাকে। এই সবগুলোকে যদি ওয়াইফাই ধরি, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। এর স্পিড যদি বলি, সেটার স্পিড হচ্ছে, ওয়াইম্যাক্সের স্পিড হচ্ছে 40 Mbps থেকে 70 Mbps। এবার আমরা একটা পার্থক্য দেখব। আচ্ছা, তার আগে হচ্ছে একটা ওয়াইম্যাক্সের অসুবিধা হচ্ছে যে দূরত্ব যত বাড়তে থাকবে, আস্তে আস্তে ব্যান্ডউইথটা কমে যাবে। দেখা যায় অনেক বেশি দূরত্বে যদি কানেকশন দেওয়া হয়, যদি আমি 70 Mbps পাঠাই, অনেক দূর কানেকশন হলে তখন লাস্টে যে পৌঁছাতে দেখা যাবে যে 10 Mbps স্পিডে তখন ডেটাটা পাঠাইতে থাকবে, মানে আস্তে আস্তে ব্যান্ডউইথটা কমে যায়। তো এখন আমরা ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের মাঝে একটা পার্থক্য দেখে আসি। ওয়াইফাই এর ফুল মিনিং হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, আর ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইফাই স্পিড হচ্ছে 10 থেকে 50 Mbps পর্যন্ত, আর ওয়াইম্যাক্স হচ্ছে 10 থেকে 100 Mbps পর্যন্ত। ওয়াইফাই হচ্ছে হাফ ডুপ্লেক্স ইউজ করে, আর ওয়াইম্যাক্স ফুল ডুপ্লেক্স ইউজ করে। আমরা জানি হাফ ডুপ্লেক্স কি আগের ক্লাসে দেখাইছিলাম, আর ফুল ডুপ্লেক্স হচ্ছে রিয়েল টাইম কনভারসেশন, আর হাফ ডুপ্লেক্স হচ্ছে যে দুই সাইড থেকেই হবে কিন্তু রিয়েল টাইমে না। আর ওয়াইফাই IEEE সনদপ্রাপ্ত 802.11, আর ওয়াইম্যাক্স হচ্ছে 802.16 সনদপ্রাপ্ত। আচ্ছা, এবার আসি, আমি যে দেখাইছিলাম এখানে যে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টের দুই প্রকার, একটা হচ্ছে হটস্পট আর একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তো আমরা এতক্ষণ ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স সম্পর্কে দেখলাম। সো আমাদের হটস্পট দেখা শেষ। এবার আমরা আসবো মোবাইল নেটওয়ার্কে। সো মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে আমরা এখন জানবো। মোবাইল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হচ্ছে, প্রথমে আসি সেলুলার নেটওয়ার্ক।
সেলুলার নেটওয়ার্কটা হচ্ছে চলনশীল ও স্থির বস্তুর মধ্যে যে মোবাইল কমিউনিকেশনটা হয় সেটাই হচ্ছে সেলুলার নেটওয়ার্ক। তো আমরা দেখি একটা হচ্ছে, এটা হচ্ছে আমার মোবাইল। এগুলাকে বলা হচ্ছে বেস স্টেশন। এ হচ্ছে একটা এরিয়া, বি হচ্ছে আরেকটা এরিয়া, সি হচ্ছে আরেকটা এরিয়া। আমরা যখন বাসে চলাচল করি তখন তো এক জায়গায় স্থির থাকি না, একটা এরিয়া থেকে কিন্তু আমরা আরেকটা এরিয়াতে যাই। দেখা যাবে আমি যদি ঢাকার উত্তরা থেকে মিরপুর যেতে চাই তখন হচ্ছে আমি বিভিন্ন ওয়ে ফলো করতে পারি, গুলশান হয়ে যেতে পারি, আবার মহাখালী হয়েও যেতে পারি, বিভিন্নভাবে যেতে পারি। তখন প্রত্যেকটার জন্য এক একটা করে বেস স্টেশন যদি থাকে, তখন এই মোবাইলটা যদি আমি প্রথমে এতে কানেক্ট থাকি, এ থেকে আমার বাস চলতে চলতে বি এরিয়ায় আসলো, তখন কিন্তু আর এতে কানেক্ট থাকবে না, তখন বি এরিয়ার বেস স্টেশনের সাথে আমার মোবাইলটা কানেক্ট হয়ে যায়। আবার বি থেকে যখন সিতে যাব তখন সি এরিয়ার বেস স্টেশনের সাথে আবার মোবাইলটা কানেক্ট হয়ে যাবে। এটাই মানে হচ্ছে যে চলনশীল ও স্থির বস্তুর মধ্যে মোবাইল কমিউনিকেশন। চলনশীল হচ্ছে আমার মোবাইলটা, আর স্থির বস্তু হচ্ছে এই যে বিভিন্ন এরিয়ার যে বেস স্টেশন সেটাই হচ্ছে স্থির। আর সেলুলার নেটওয়ার্কিংয়ে কিভাবে আসলে যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করা হয় বা ডেটাটা পাস করা হয়। সেলুলার নেটওয়ার্কিংয়ে যদি ধরি, এটা হচ্ছে সিম এ আর এটা হচ্ছে সিম বি। এই প্রত্যেকটা সিমের মধ্যে একটা 13 কোড নাম্বার থাকে এবং এই সিমের যেই ফ্রিকোয়েন্সি থাকে সেই ফ্রিকোয়েন্সিটা সবসময় একই রকম থাকবে। আর এই সিমে আরেকটা আলাদা ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সিটাও সবসময় এই সিমের জন্য একই রকম থাকবে, কিন্তু এই দুইটা সিমের ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা। আর এই সিমের জন্য একটা আলাদা কোড নাম্বার আছে, এই সিমের জন্য একটা আলাদা কোড নাম্বার আছে। তো বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্যই আসলে বিভিন্ন ফোনে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এই জন্যই হচ্ছে যে কারোর সাথে কারো নাম্বারটা মিলে না, কারণ তাদের কোড নং আলাদা, ফ্রিকোয়েন্সি আলাদা। এই জন্য যে কোনো নাম্বারে ডায়াল করলে যদি সেটা অ্যাক্টিভ থাকে তখন আমরা একজনের সাথে আরেকজন কন্ট্যাক্ট করতে পারি। এবার আসি আমরা হচ্ছে সেম সিগন্যাল এনকোডিং মোবাইল নেটওয়ার্কিং এর মধ্যেই। এটা কি? এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির যেই ভাগ সেটাই হচ্ছে সেল সিগন্যাল এনকোডিং, ফ্রিকোয়েন্সির মধ্যে যে ভাগ। এখন ফ্রিকোয়েন্সির মধ্যে ভাগ বলতে আসলে কি বুঝি? ভাগ তিন প্রকার হতে পারে। এফডিএমএ ফ্রিকোয়েন্সির মধ্যে ভাগগুলো, সিডিএমএ, টিডিএমএ। এফডিএমএ বলতে বোঝায় যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সির যে ভাগ। আমি এটা লিখে দিচ্ছি ডেসক্রিপশনটা। সিডিএমএ হচ্ছে কোড ডিভাইডেড মাল্টিপল অ্যাক্সেস, আর টিডিএমএ হচ্ছে টাইম ডিভাইডেড মাল্টিপল অ্যাক্সেস। যখন একটা উদাহরণ হচ্ছে যে একটা টিভিতে তো বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, তো বিভিন্ন ধরনের চ্যানেলের কিন্তু বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, যা বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্যই চ্যানেলগুলো হচ্ছে আলাদা আলাদা। কিন্তু রেডিও যখন আমরা শুনি তখন দেখবো যে বিভিন্ন রেডিও স্টেশনে বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে। এফএম শুনি না, এফএম মানেই হচ্ছে ফ্রিকোয়েন্সি মডেলিস্ট, মানে হচ্ছে প্রত্যেকটা স্টেশনের জন্য এক একটা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি এখানে এফডিএমএ থাকে, যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড মাল্টিপল অ্যাক্সেস। মাল্টিপল অ্যাক্সেস মানে কি বিভিন্ন ধরনের অ্যাক্সেস পাই কিসের মাধ্যমে? ফ্রিকোয়েন্সি ডিভাইডেডের মাধ্যমে। তো এফএম যে রেডিও সেটাও ফ্রিকোয়েন্সি ডিভাইডেডের মাধ্যমে আমরা বিভিন্ন স্টেশন শুনতে পাচ্ছি, যার জন্য বিভিন্ন চ্যানেলের নাম রেডিও আমার, এবিসি, ফুর্তি, বিভিন্ন এই যে রেডিও চ্যানেলগুলো এগুলোর কিন্তু বিভিন্ন
ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, একটার সাথে একটা মিলে। সেই রকম রেডিওর কথা বললেও যে একটা উদাহরণ দিলাম, আর টিভির ক্ষেত্রেও সেম। টিভিতে যে বিভিন্ন চ্যানেল আছে, চ্যানেল আই, এনটিভি, এটিএন, এগুলোও হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সির সাথে আরেকটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। এই এফডিএমে যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড মাল্টিপল অ্যাক্সেসের জন্যই আমরা বিভিন্ন চ্যানেল দেখতে পাই, এর জন্য আমরা বিভিন্ন রেডিওতে স্টেশন শুনতে পারি। 3 নাম্বার, এবার আসি হচ্ছে মোবাইল নেটওয়ার্কিংয়ের ভিতরে কিন্তু পড়ছে যে মোবাইল ফোনের বিভিন্ন প্রকারভেদ। এখন দেখি যে কি প্রকারভেদ আছে। একটা হচ্ছে সাধারণ ফোন, দুই হচ্ছে স্মার্টফোন। সাধারণ ফোন হচ্ছে বাটন ফোন, স্মার্টফোন তো আমরা এখন সবাই চালাই। 3 হচ্ছে ফ্যাবলেট, আর 4 হচ্ছে ট্যাবলেট। এই স্মার্টফোন হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি হয়ে থাকে সাধারণত, ট্যাবলেট হচ্ছে 5 থেকে 7, ট্যাবলেট যেটা সেটা হচ্ছে 7 থেকে 10 ইঞ্চি হয়ে থাকে। আর এই ট্যাবলেটটি একটু ফাস্ট কাজ করে। এবার যদি আমি মোবাইল নেটওয়ার্কিংটাকে প্রযুক্তি অনুযায়ী প্রকারভেদ করি, এবার প্রথমে প্রযুক্তি ছিল জিএসএম এর। জিএসএম এর মানে উল্লেখ্যটাই মানে জিএসএম এর বৈশিষ্ট্যটাই এটা ছিল, বা উদ্দেশ্য এটাই ছিল যে ভয়েস যেন পরিষ্কারভাবে পৌঁছায়, মানে একটা ফোন থেকে আরেকটা ফোনের ভয়েসটা যেন ক্লিয়ার থাকে। কিন্তু জিএসএম এর একটা অসুবিধা ছিল যে এটাতে প্রচুর বিদ্যুৎ টানত। তারপরে আসলো ফার্স্ট প্রজন্ম, মানে ফার্স্ট জেনারেশন, যেটা এটাই ছিল জিএসএম ফার্স্ট প্রজন্মে। এটার জিএসএম এর ফুল মিনিং হচ্ছে গ্রুপ স্পেশাল মোবাইল, যেটা ফার্স্ট জেনারেশনের অন্তর্ভুক্ত। সেকেন্ড আসলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এখান থেকেই হচ্ছে যে ইন্টারনেট সুবিধাটা চালু হয়েছে, মোবাইলের মধ্যে ইন্টারনেট সুবিধা, যেহেতু ওই যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তারপর থার্ড প্রজন্ম, যে এটা তো আমরা 2G বলি, থার্ড প্রজন্ম তো 3G। থার্ড প্রজন্ম হচ্ছে ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। এটা সেকেন্ড প্রজন্ম থেকে আরো বেশি আপডেটেড। তো এটা আমরা দেখে নিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রজন্ম। জিএসএম এর একটা অসুবিধা বলছিলাম যে এটার বিদ্যুৎ খরচ বেশি, এটা 2 ওয়াট বিদ্যুৎ টানত কমিউনিকেশন করার ক্ষেত্রে। আর যদিও মূল উদ্দেশ্য ছিল যে ভয়েস যেন ক্লিয়ার থাকে, কিন্তু দেখা যেত যে ভয়েস ক্লিয়ার থাকলেও এই জিএসএম এ হচ্ছে নয়েজ অনেক সময় অনেক বেশি থাকতো। তারপরে যত আপডেট হলো সেকেন্ড প্রজন্ম থার্ড প্রজন্ম, তত আস্তে আস্তে এই প্রবলেমগুলো সলভ হইতে লাগলো। এখন তো আমরা সিমের মাধ্যমে কথা বলি। সিম কতটুকু বিদ্যুৎ টানে? সিম টানে হচ্ছে 2 মিলিওয়াট মাত্র। কোথায় 2 ওয়াট আর কোথায় 2 মিলিওয়াট? আর এবার একটা কনসেপ্ট, সেটা হচ্ছে রোমিং। রোমিং হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যে আমরা কথা বলি। হ্যাঁ, এই ফার্স্টে জিএসএম থেকেই তো এত কিছু, যে ফার্স্ট প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, থার্ড প্রজন্ম, যে সিমের যে প্রজন্মগুলো কমিউনিকেশন 2G 3G, তো এই জিএসএম থেকেই তো সবগুলো আসছে। তো রোমিং হচ্ছে যে
এক দেশ থেকে অন্য দেশে যে জিএসএম এর মাধ্যমে কথা বলি সেটা হচ্ছে রোমিং। বাংলাদেশ থেকে যেমন বিদেশে যে সিম রোমিং। এবার আমরা 1G 2G আর 3G এর মধ্যে কিছু পার্থক্য দেখি। 1G এর মধ্যে হচ্ছে অ্যানালগ রেডিও সিগন্যাল ইউজ করা হতো, 2G-তে ডিজিটাল রেডিও সিগন্যাল ইউজ করা হতো, আর 3G-তে প্যাকেট প্লাস সার্কিট সুইচিং ইউজ করা হয়, যেটা অনেক বেশি আপডেটেড এগুলো থেকে। 1G-তে FDM এর মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হতো, 2G-তে হচ্ছে সেমিকন্ডাক্টর আর মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে ছোট চিপের মাধ্যমে ডেটা ট্রান্সফারের সুবিধা চালু হলো। 3G-তে আমরা মডেম সিস্টেমটা পাইছি, মডেমের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হতো। 1G-তে টাওয়ার থেকে বের হয়ে গেলে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যেত। যে আমি বলছিলাম যে একটা এরিয়ায় যে টাওয়ার সেইটা আরেকটা এরিয়া দ্রুত ক্যাচ করে, এখন তো আমরা কি করি যে একটা মুভমেন্ট অবস্থায় থাকলে একটা এরিয়া থেকে অন্য এরিয়াতে যাই, তো বিভিন্ন এরিয়ার জন্য তো বিভিন্ন বেস স্টেশন থাকে, টাওয়ার থাকে, তখন কি করে একটা তার থেকে বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে দ্রুত আরেকটা টাওয়ারের সাথে সংযোগ হয়ে যায়। কিন্তু 1G-তে এই সুবিধাটা ছিল না। 1G-তে যদি মুভমেন্ট করা হতো সিম নিয়ে, তখন ওই এরিয়া থেকে বের হলেই দেখা যেত যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে নেটওয়ার্ক থাকতো না। আর 2G আর এটা 2G-তে আসলো প্রিপেডের সুবিধা, আর 3G-তে তো ভিডিও কনফারেন্স আমরা এখন করতেই পারি। আর 1G-তে হচ্ছে ইন্টারনেট ছিল না, আর জিএসএম। আর 2G-তে হচ্ছে MMS আর SMS চালু হয়েছে। MMS কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পাঠাতো। MMS কি হচ্ছে যে মেসেজিংয়ের মাধ্যমে ভিডিও বা ছবি পাঠানো যেত বা অডিও পাঠানো যেত, MMS সিস্টেমটা ছিল। কিন্তু 3G-তে তো ভিডিও এখন ইন্টারনেট আমরা চালাইতেই পারতেছি। 1G-তে ইন্টারফারেন্স ছিল না। তারপরে হচ্ছে মাইক্রো প্রসেসর আর সেমিকন্ডাক্টর ছিল এই ক্ষেত্রে। আর 2G-তে আমার অবিচ্ছিন্ন টাওয়ারের সুবিধাটা আসছে, যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার এগুলো দ্রুত সংযোগ হয়ে যেতেছে। এই ক্ষেত্রে CDMA, FDMA প্লাস TDMA তিনটারই ফ্রিকোয়েন্সি 2G-তে সুবিধা দেওয়া হচ্ছে। আর 3G-তে হচ্ছে WCDMA সুবিধা দেওয়া হয়েছে। এটার কাজটা কি ব্যান্ডউইথ, যার ফলে হচ্ছে ব্যান্ডউইথটা বেড়ে গেছে। বেড়ে কি হয়েছে 2 Mbps হয়ে গেছে। মানে ব্যান্ডউইথ মানে কি, ডেটা কত স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হচ্ছে। 3G-তে এসে সেটার ব্যান্ডউইথটা বেড়ে গেছে। এবার আমরা 4G-তে একটু দেখি। 4G-টা হচ্ছে 3G থেকে 50 গুণ বেশি ফাস্ট। আর ফোনে স্মার্ট কার্ড ইউজ করে বিল পরিশোধ করতে পারি আমরা 4G-এর মাধ্যমে। 3G এর ব্যান্ডউইথ সমস্যা এই 4G-তে এসে যে আপডেট হয়েছে, যেখানে যে ব্যান্ডউইথ সমস্যাটা ছিল 3G-তে 2 Mbps ছিল, সেটা আপডেট হয়ে 10 Mbps-এ চলে গেছে। এখন পড়বো হচ্ছে কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কিং। কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কিং এইটার মূল উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। সফটওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন রিসোর্স শেয়ার। মালিকানা অনুসারে দুই ধরনের আছে কম্পিউটার নেটওয়ার্কিং। মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্কিং দুই প্রকার। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কটা সাধারণত ভার্সিটির ক্ষেত্রে ইউজ করা যায়। ভার্সিটির যে ওয়েবসাইট সেই ক্ষেত্রে প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করা হয়।
আর পাবলিক নেটওয়ার্কটা হচ্ছে যে আমরা সাধারণত যে ফোনে কথা বলি সেটার ক্ষেত্রে পাবলিক নেটওয়ার্ক ইউজ করা হয়। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক আবার 3 প্রকার। এটা কিন্তু মালিকানা অনুসারে, আর এবার আসে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। সেটা কি? সেন্ট্রালাইজড, distributed, hybrid। সেন্ট্রালাইজডটা হচ্ছে একটা সার্ভার থাকবে, এই সার্ভার থেকে বিভিন্ন টার্মিনালে ডেটা পাস হবে। ডিস্ট্রিবিউটেড হচ্ছে একটা ওয়ার্কস্টেশনটা কি হবে, একটা সার্ভার থাকবে, এই ওয়ার্কস্টেশনের ভিতরে একটা সার্ভার থাকবে, এই সার্ভার থেকে বিভিন্ন ওয়ার্কস্টেশনে ডেটা পাস হবে, এগুলো একটা ওয়ার্কস্টেশন। সার্ভার থেকে টার্মিনালে যখন ডাটা ট্রান্সফার হয় সেটা হবে সেন্ট্রালাইজ, সার্ভার থেকে যখন বিভিন্ন ওয়ার্কস্টেশনে ডেটা পাস হবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, মানে ও ডিস্ট্রিবিউশন করতেছে ডেটাটা। আর হাইব্রিড হচ্ছে এই ওয়ার্কস্টেশন আর টার্মিনালের সমন্বয় তৈরি। সো কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের তো উদ্দেশ্যগুলো লিখলাম, কিন্তু উদ্দেশ্যগুলো বলতে আসলে কী বোঝায়? এই উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, কারণ একজনের কম্পিউটারে তো একজনের পক্ষে এত দামি হার্ডওয়্যার কিনে, প্রত্যেকের পক্ষে দামি হার্ডওয়্যার কিনে কিন্তু কম্পিউটার চালানো সম্ভব না। সেই ক্ষেত্রে যদি এই হার্ডওয়্যার রিসোর্সটা, যে কেউ একজনের কাছে দামি হার্ডওয়্যার আছে, এটা তো তার কাছে একটা রিসোর্সের মতো, সেই যদি এই হার্ডওয়্যারটা শেয়ার করে সেইটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। এই ক্ষেত্রে কী হয়, সেও যেমন হার্ডওয়্যারটা অবশ্যই শেয়ার করলে সে অবশ্যই এর থেকে বেনিফিট হবে, সে এটার জন্য টাকা পাবে বা এটার জন্য তাকে পে করতে হবে। যে শেয়ার নিবে সে পে করবে, যে শেয়ার করবে তাকে। তো হার্ডওয়্যার শেয়ারের মাধ্যমে সে যেমন টাকা পাচ্ছে, সেই রকম আর যার কাছে সে শেয়ার করলো সে হচ্ছে এই হার্ডওয়্যারটা মানে পেয়ে কাজ করতে পারবে। আর সফটওয়্যার রিসোর্স হচ্ছে যে অনেক সফটওয়্যার খুবই দামি হয়, সেই সফটওয়্যার সবাই কিনতে পারে না, তখন সফটওয়্যার সেম হার্ডওয়্যার রিসোর্স শেয়ারের মাধ্যমে সফটওয়্যার রিসোর্সও শেয়ার করা যায়। আর ইনফরমেশন রিসোর্স শেয়ার হচ্ছে বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ তথ্যাদি, কোনো ব্যাংক রিলেটেড বা কোনো মহাকাশ রিলেটেড বা বিভিন্ন যে কোনো কিছু হতে পারে, সেই ইনফরমেশন রিসোর্সটাকেই বলা হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার। তো কম্পিউটার নেটওয়ার্কিং যদি করা হয় তাহলে এই সবগুলো জিনিস শেয়ার করা যায়। এতে করে কি হয়, সবার দামি দামি হার্ডওয়্যার বা সফটওয়্যার ইউজ করা সম্ভব হয় না, অথবা একজন কোনো ইনফরমেশন জানলে সে সেটা সবার সাথে শেয়ার করতে পারে। সবাইকে আলাদা আলাদা করে ইনফরমেশন জানতে হয় না, বা কাউকে আলাদা আলাদা করে সফটওয়্যার কিনতে হয় না। একজন সফটওয়্যার কিনলে বাকি সবাই সেটা পেতে পারে শেয়ারিংয়ের মাধ্যমে। তো যে শেয়ার করবে সে যে শেয়ারটা নিবে সে যে শেয়ার করবে তাকে পে করবে, এটা হচ্ছে একটা সুবিধা। এতে উভয়ই কিন্তু বেনিফিট হয়েছে। এখন ভৌগোলিক অনুসারে এই কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কিং হচ্ছে 4 প্রকার। এই ভৌগোলিক অনুসারে 4 প্রকারটা দেখাই। সেটা যে এখানে দেখা যাচ্ছে যে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সেটা আমরা ব্লুটুথ, যেটা হচ্ছে 1 থেকে 10 মিটারের মধ্যে কানেকশন দেওয়া হয়। ল্যান, সেটা ওয়াইফাই, 10 থেকে 100 মিটারের মধ্যে কানেকশন দেওয়া হয়। এই ল্যানটা সাধারণত ক্লায়েন্ট সার্ভার, মানে হচ্ছে একটা সার্ভার থাকবে আর একটা ইউজার থাকবে, ইউজার সার্ভারের থেকে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে। আরেকটা থাকবে পির টু পির, মানে প্রত্যেকের একটা করে নির্দিষ্ট ডেটা স্টোর থাকবে এবং প্রত্যেকেই ডেটা প্রসেসিং করতে পারবে, প্রসেসিং ক্ষমতা আসছে প্রত্যেকেরই। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট এবং সার্ভার
উভয় নিজেই, যেমন প্রত্যেকটা পিসি নিজেই ক্লায়েন্ট, প্রত্যেকটা পিসি নিজেই হচ্ছে সার্ভার। সাধারণত টরেন্ট আমরা ইউজ করি যে বিভিন্ন মুভি ডাউনলোড বা বিভিন্ন জিনিস ডাউনলোডের ক্ষেত্রে, সেটা তখন এই পির টু পির কানেকশনের মাধ্যমে। আর ক্লায়েন্ট সার্ভার হচ্ছে আমরা পিসিতে বসে যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করি সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। এটা হচ্ছে ল্যানের অন্তর্ভুক্ত। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমরা যে সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট কানেকশনেই তারা হচ্ছে ম্যান ইউজ করে। এটা 1 থেকে 10 কিলোমিটার রেঞ্জের হয়ে থাকে। তারপরে ওয়ান, এটা হচ্ছে নির্দিষ্ট দেশে ওয়ানের মাধ্যমে কানেক্ট করা হয়, যেটা 1 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হয়ে থাকে। সো আমি এখানে আর আলাদা করে লিখলাম না। এবার আসি আমরা ডিভাইস। ডিভাইস হচ্ছে মডেম, হাব, সুইচ, রাউটার, রিপিটার, ব্রিজ। হাবের কাজ হচ্ছে, মডেমের কাজ তো আমরা সবাই জানি মডুলেশন আর ডিমডুলেশনের কাজ করে বায়ুর মাধ্যমে। আর হাব হচ্ছে বিভিন্ন ডিভাইস সংযুক্ত করে। হাব আবার 2 প্রকারের, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয়টা কি করে, যখন সিগন্যাল পাঠায়, যদি সিগন্যালটা লো সিগন্যাল হয়ে যায় তখন অ্যাম্প্লিফিকেশনের মাধ্যমে সেই সিগন্যালটাকে আবার বর্ধিত করে দেয়। লো সিগন্যালকে অ্যাম্প্লিফিকেশনের মাধ্যমে বর্ধিত করে। তারপরে হচ্ছে যে ডেটা আদান প্রদান করে সক্রিয় হাবে। আর নিষ্ক্রিয় হাব কি করে, শুধুমাত্র ডেটা আদান প্রদান করে। ও কোনো সিগন্যাল লো হয়ে গেলে অ্যাম্প্লিফিকেশন করে সেটাকে বর্ধিত করে না, এই জন্য এটাকে বলা হয় নিষ্ক্রিয় হাব। সুইচ তো জানি যে একটা সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকতে পারে। একটা ল্যাবে সাধারণত সুইচ ইউজ করে যেখানে অনেক কম্পিউটার থাকে। রাউটার হচ্ছে আমরা যে ওয়াইফাই চালাই রাউটারের মাধ্যমে, যে সার্ভিস প্রোভাইডার থেকে লাইন এসে সেটা সেই কেবল লাইন থেকে রাউটার কী করে বায়ু মাধ্যমে কানেকশনটাকে ছড়ায় দেয়। এটা রাউটারের কাজ। রাউটারের হচ্ছে সুবিধা কি, যে ডেটা পলিউশন কমায়। কিন্তু এটার ব্যবহারে কিছু জটিলতা আছে এবং এটার দাম তুলনামূলক বেশি। তারপর আসি রিপিটার। রিপিটার হচ্ছে যে দূরত্ব বাড়ানোর জন্য ইউজ করা হয়। একটা কানেকশন দেখো রাস্তার মধ্যে মাঝে মাঝে এরকম অনেক তারের সাথে যুক্ত থাকে, এগুলোকে বলা হচ্ছে রিপিটার। এই রিপিটার কী করে, যখন অনেক দূরবর্তী কানেকশন দেওয়া হয় তখন মাঝে মাঝে রিপিটার অ্যাড করা হয়। রিপিটার অ্যাড করলে কি হয়, তখন যে সিগন্যালটা যখন দূরবর্তী যাইতে যাইতে লো হয়ে যায় তখন এই রিপিটার মধ্যে একটা অ্যাম্প্লিফিকেশন থাকে, যেটা ওই সিগন্যালটাকে আবার বর্ধিত করে আবার পাস করে। আবার যখন যেতে যেতে লো হয়ে যায় তখন আরেকটা রিপিটার সেটাকে কি করে আবার বর্ধিত করা হয়। তো রিপিটার এরকম দূরবর্তী কানেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু এটার একটা অসুবিধা হচ্ছে যে রিপিটারে ডেটা কলিশন হওয়ার সম্ভাবনা বাড়ে। আর ব্রিজ হচ্ছে যে ল্যান্ডগুলোকে, বিভিন্ন ল্যান্ড যেগুলা, সেই ল্যান্ডগুলোকে সংযুক্ত করে ব্রিজের মাধ্যমে। এই সবগুলো ডিভাইসের চিত্র আমি
চেষ্টা করব যে দেখাইতে ক্লাসের মধ্যে এগুলোর বাস্তবের চিত্রগুলো কেমন হয়, আর এটার প্রসেসটা জটিল। তারপর আমরা আলোচনা করব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক টপোলজি সম্পর্কে। কি ধরনের টপোলজি আছে? স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ আর ট্রি। টপোলজিগুলো কি সাধারণত কতগুলো কম্পিউটারে মিলে যে একটা নেটওয়ার্ক গড়ে ওঠে, সেই কম্পিউটারগুলো কোন প্রসেসে কানেক্ট দিলে হচ্ছে সবচেয়ে ভালোভাবে ডেটা আদান প্রদান করবে, বা কোনো একটা কম্পিউটার যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো একটা লাইন যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে আমার ডেটা সেবাটা কিভাবে দিবে, সেই ক্ষেত্রে কি আমার পুরো সিস্টেমই অচল হয়ে পড়বে কিনা, নাকি আমি শুধুমাত্র যেই লাইন বা যেই কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই জাস্ট সমস্যা হবে, বাকি সবগুলো সচল থাকবে। এগুলোর উপর ভিত্তি করে এই টপোলজি নেটওয়ার্কিং করা হয়। টপোলজি হচ্ছে একটা অনেকগুলো কম্পিউটার কীভাবে নেটওয়ার্কিং করলে কম্পিউটারগুলো সুন্দর মতো ডেটা আদান প্রদান করতে পারবে। প্রথমে আমরা আসি স্টার টপোলজি। স্টার শুনে বুঝতে পারতেছি যে স্টারের মতো সবগুলো ডিভাইস অ্যাড থাকবে। আমরা স্টার টপোলজি কি করব, একটা হাবের মাধ্যমে যুক্ত করে দেব। এটা হচ্ছে একটা হাব, আর এগুলো হচ্ছে বিভিন্ন কম্পিউটার ডিভাইস। এইভাবে আরও কতগুলো ডিভাইস যুক্ত থাকবে। এইভাবে যখন কোনো একটা নেটওয়ার্ক গড়ে উঠবে তখন সেটাকে বলা হবে স্টার টপোলজি। এখন যদি হাবটা নষ্ট হয়ে যায় কোনো কারণে, পুরো সিস্টেমটাই কিন্তু অচল হয়ে পড়বে, কারণ হাব হচ্ছে একটা সেন্ট্রাল কানেকশন দেওয়া সবগুলো কম্পিউটারের মাঝে। কিন্তু কোনো একটা ডিভাইস নষ্ট হলে শুধু ওই ডিভাইসটাই নষ্ট হবে, বাকি ডিভাইসগুলো সচল থাকবে। এই ক্ষেত্রে হাবটা নষ্ট হয়ে গেলেই সমস্যা, পুরো সিস্টেমটাই অচল হয়ে যাবে। তারপর আসি রিং টপোলজি। রিং মানে বুঝাইতেছে যেটা রিংয়ের মতো কানেক্ট থাকবে। এগুলো হচ্ছে এক একটা কম্পিউটার ডিভাইস, আর তারের মাধ্যমে এগুলা যুক্ত আছে। রিং টপোলজির একটা অসুবিধা কি, যে কোনো একটা তার বা পিসি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই অকেজ হয়ে যাবে। যদি এই তারটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আর এখান থেকে কিন্তু এই জায়গায় ডেটা পাস হবে না, যার ফলে এগুলাতে আর ডেটা পাস হবে না। এই জন্য পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। অথবা কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, এই পর্যন্ত ডেটা আসার পরে কিন্তু এটা যেহেতু নষ্ট, আর কোনো ডেটা পাস হবে না, সেক্ষেত্রে পুরোটাই নষ্ট হয়ে যায়। আর এই রিং টপোলজিতে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যান্ডউইথটা আস্তে আস্তে কমে যাবে। ধরলাম যে সবগুলো আমার ডিভাইস ঠিক আছে এবং তারও ঠিক আছে, আমি 100 হার্জের কোনো স্পিডে যদি ডেটা পাঠাই, সেটা এই পিসি থেকে এই পিসিতে আসার পরে সেটা 80 হার্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আবার এখানে আসতে গেলে তখন সেটা 60 হার্জ হয়ে যাবে, এখান থেকে এখানে আসলে সেটা 40 হার্জ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যান্ডউইথ কিন্তু আস্তে আস্তে কমে যাইতেছে। তো সো রিং টপোলজিটা খুবই একটা দুর্বল কানেকশন, আমি বুঝতে পারতেছি। এবার আসি বাস টপোলজি। বাস টপোলজি হচ্ছে একটা সোজা লাইনের মাধ্যমে সবগুলো কানেক্ট করা থাকবে, একটা তার থাকবে, সে তারের মধ্যে বিভিন্ন ডিভাইস কানেক্ট করা থাকবে। এটা হচ্ছে এই বাস টপোলজি, এই লম্বার যে তার সেটা, যেটার মাধ্যমে হচ্ছে একটা প্রিন্টার কানেক্ট করা, একটা মনিটর কানেক্ট করা, আর একটা সিপিইউ বা সার্ভার কানেক্ট করা আছে। এখন এই যে এই সোজা তারটা, এটাকে বলা হয় বাস। এই বাসটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ফুল সিস্টেমটাই অকেজো হয়ে যাবে। দেখা যাবে যে এটা নষ্ট হলে আর কীভাবে ডেটা ট্রান্সফার হবে না কিন্তু। আর ব্যান্ডউইথও এখানে ভাগ হয়ে যাবে। সেই আগে যে রিং টপোলজিতে দেখাচ্ছিলাম সেই এইটার ক্ষেত্রেও বাস টপোলজিতেও ব্যান্ডউইথ মানে স্পিডগুলো ভাগ হয়ে যাবে। দেখা যাবে যে এখানে যতটুকু পাবে এখানে অতটুকু পাবে না, বা এখানে অতটুকু পাবে না। বাস টপোলজিতেও সেম এই প্রবলেমটা ফেস করতে হবে। এরপর আসি হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজিটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে।
এখানে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড। যদি এই ক্ষেত্রে একটা ডিভাইস অথবা একটা তার নষ্ট হয় তাহলে ফুল সিস্টেমে কিন্তু প্রভাব পড়বে না। ধরলাম এই তারটা নষ্ট হয়ে গেছে, সো এই দিক দিয়ে এই ডিভাইসে ডেটা পাস হতে পারছে না, কিন্তু তাতে তো সমস্যা নেই, এইখান থেকে এই ডিভাইসে কিন্তু ডেটা যেতে পারতেছে। আবার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, সো এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা আসতে কোনো অসুবিধা, এই ডিভাইস পার হয়ে এই ডিভাইসে ডেটা আসতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ এটা যদি নষ্ট হয়ে যায় মেশ টপোলজিতে, এদিক দিয়ে না আসতে পারলে তো কী হয়েছে, এদিক দিয়ে সোজাসুজি এখানে ডেটা পাস হবে। সো বুঝতে পারতেছি যে মেশ টপোলজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা নেটওয়ার্কিং প্রসেস। অন্যগুলোর ক্ষেত্রে কি দেখছি, কোনো একটা তার বা কোনো একটা মেইন টার্মিনাল অথবা কোনো একটা ডিভাইস নষ্ট হলে যেমন ফুল সিস্টেমটা অকেজে হয়ে যায়, আর ডেটা ট্রান্সফার হতে পারে না। মেশ টপোলজির ক্ষেত্রে দেখতেছি যে একটা নষ্ট হলে অল্টারনেটিভ কিন্তু আরেকটা ওয়ে আছে। আর এটা যেহেতু অনেক তার ইউজ করা হয়, এটার একটা অসুবিধা হচ্ছে এটা প্রচুর কস্টলি, এটার দাম বেশি, কারণ এখানে অনেক তার ইউজ করা হয়। আর এটার ইনস্টলেশনও অনেক কঠিন, কারণ প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড, সো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযোগ দিতে হবে, সো এটা ইনস্টলেশন একটু বেশি জটিল। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে ডিভাইস এন সংখ্যক, মানে এইখানে কয়টা ডিভাইস থাকলে আমার কয়টা তার লাগবে, তাহলে একটা জিনিস দেখে আসি। ধরলাম এখানে এন সংখ্যক ডিভাইস আছে, এখানে তো আমি 4টা দেখাচ্ছি, হইতেও তো পারে এখানে হাজার ডিভাইস কানেক্ট থাকতে পারে, সেই জন্য আমি এন সংখ্যক ডিভাইস ধরলাম। যদি এন সংখ্যক ডিভাইস থাকলে n-1 সংখ্যক ডিভাইসের সাথে কানেক্ট হবে। তাহলে তার কয়টা হবে, তাহলে তার হবে n×n-1/2। এইখানে যদি আমি বসাই, যদি ডিভাইস এন সংখ্যক, এখানে ডিভাইস আছে 4টা, 4×4-1/2, তাহলে কত হয়, 4×4 থেকে 1 গেলে 3 থাকে 2, 4 3 ছাড়া 12/2, 6 দোকানে 12। এখানে গুণে দেখি তো 6টা তার আছে কিনা, 1 2 3 4 5 6, ইয়েস এখানে 6টা তারই আছে, ডিভাইস 4টা আছে। তো আমরা বুঝতে পারছি যে কতগুলো ডিভাইসের জন্য কতগুলো তার লাগবে। তারপর আসে হচ্ছে ট্রি, মানে একদম গাছের শাখার মতো। এটা হচ্ছে মাদার কানেকশন, এখান থেকে দেওয়া হয়, যেহেতু এটাই মেইন। তো এই ক্ষেত্রে কি হয়, এগুলাকে আবার চাইল্ড বলা হয়। যদি মাদারটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফুল সিস্টেম এখানে অকেজো হয়ে যাবে, কিন্তু কোনো একটা এখানে যদি আবার এই চাইল্ডটা নষ্ট হয়ে যায় তাহলে আবার এতটুকু সিস্টেম অকেজো হয়ে যাবে, এটা আবার ঠিক থাকবে। আবার এখানটা নষ্ট হয়ে গেলে এটা অকেজো হয়ে যাবে, যদি এটা নষ্ট না থাকে তখন এইটা আবার ঠিক থাকবে। কিন্তু এই সবার যে লিফ নোট, যেটা সবার লাস্টে, যেটা মানে সবার লাস্টে যে পিসিটা আছে, এখান থেকে যদি একটা নষ্ট হয় তাহলে কিন্তু আর ফুল সিস্টেমে কোনো প্রভাব পড়তেছে না। আর এখানে প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা কানেক্ট হচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্রত্যেকটার সাথে কানেক্ট হচ্ছে। আর এবার যদি আমি দেখাই যে হাইব্রিড কি, হাইব্রিড হয়ে যে সবগুলা টপোলজি একসাথে, এই যে হাইব্রিড দেখো প্রথমে কি আছে, এখানে সবার লাস্টে রিং টপোলজি দেখতেছি, এখানে মেশ টপোলজি দেখতেছি, এখানে ট্রি টপোলজি দেখতেছি, এখানে স্টার টপোলজি দেখতেছি, মানে সবগুলা টপোলজি একসাথে যদি কানেক্টেড থাকে সেটাই হচ্ছে হাইব্রিড। এখন আমরা ডিসকাস করব হচ্ছে ক্লাউড কম্পিউটিং নিয়ে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে তুমি ইন্টারনেট ব্যবহার করে কোনো সার্ভারের হার্ডওয়্যার বা সফটওয়্যার রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে তোমার নিজস্ব ডিভাইস থেকে তুমি তোমার কাজ সম্পাদন করতে পারবা। এই ক্ষেত্রে তোমার কোনো নির্দিষ্ট তোমার পিসিতে কস্টলি হার্ডওয়্যারের যেমন দরকার হচ্ছে না, কস্টলি সফটওয়্যারের দরকার হচ্ছে না। তুমি তোমার শেয়ারিংয়ের মাধ্যমে শক্তিশালী হার্ডওয়্যার প্রসেসিং করতে পারবা অথবা সফটওয়্যার ইউজ করতে পারবা তোমার ডিভাইসের মাধ্যমে। এক্ষেত্রে ইন্টারনেট কানেকশনের দরকার হয়।
আর ক্লাউড কম্পিউটিংয়ের হচ্ছে 3টা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে যে রিসোর্স স্কেলেবিলিটি, মানে রিসোর্স করার ক্ষমতা থাকতে হবে, রিসোর্স শেয়ারিং এর ক্ষমতা থাকতে হবে। 2 হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড হচ্ছে আমাকে চাওয়া মাত্রই আমাকে রিসোর্সটা শেয়ার দিতে হবে, এটাই হচ্ছে অন ডিমান্ড, মানে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে। 3 হচ্ছে পে অ্যাজ ইউ গো, মানে তুমি তোমার কতটুকু হার্ডওয়্যার অথবা সফটওয়্যার শেয়ার নিতে চাও সেটা উপর ডিপেন্ড করে তোমাকে পে করতে হবে। তুমি যদি মান্থলি পে করো তাহলে তুমি 1 মাসের জন্য শেয়ার পাবা, তুমি যদি বাৎসরিকভাবে পে করো তাহলে তুমি 1 বছরের জন্য শেয়ার পাবা। সেই তুমি যতটুকু পে করবা ঠিক ততটুকুই তুমি শেয়ার পাবা, এটার মানেই হচ্ছে পে অ্যাজ ইউ গো। আমি আগেই বলছিলাম যে শক্তিশালী হার্ডওয়্যার সফটওয়্যার শেয়ার করে যারা শেয়ারটা নেয় তারা পে করতে হয় এর জন্য তাদেরকে। সো আমি যদি ক্লাউড কম্পিউটিংয়ে কোনো স্পেস নিতে চাই, কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার নিতে চাই, সেক্ষেত্রে আমাকেও পে করতে হবে। তো আমি যতটুকু নিব আমি ততটুকু পে করবো, সেটাই হচ্ছে পে অ্যাজ ইউ গো। আর স্টোর শেয়ার, অবশ্যই স্টোর শেয়ারিং করতে হবে, কারণ আমি ধরো এই যে ড্রপবক্স অথবা গুগল ড্রাইভ এগুলো কিন্তু একটা ক্লাউড কম্পিউটিং। আমি আমার ডিভাইসে এত ছবি রাখার মতো বা এত ফাইল রাখার মতো কিন্তু জায়গা নাই, সেই ক্ষেত্রে আমরা গুগল ড্রাইভে রাখি অথবা ড্রপবক্স ইউজ করি। ড্রপবক্সে বিভিন্ন ধরনের ছবি রাখি, এত ছবি রাখি যে দেখা যায় যে হাজার হাজার ছবি হয়ে যায়, সেগুলো আমাদের নিজের ফোনে রাখার মতো এত স্টোরেজ নাই। তো এই যে আমি ড্রপবক্স ইউজ করতেছি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। একটা নির্দিষ্ট স্পেস পর্যন্ত ফ্রি দেয়, এতটুকু স্পেস পর্যন্ত আমার টাকা দিতে হবে না, কিন্তু দেখা যায় যে এটা 2 জিবির মতো ড্রপবক্স স্পেস ফ্রি দেয়। 2 জিবি যখন ফিল আপ হয়ে যাবে কিন্তু আমার তো আরও ছবি রাখতে হবে বা ফাইল রাখতে হবে, তখন আমাকে পেমেন্ট করতে হবে, কতটুকু জায়গা চাচ্ছি কতটুকু সময়ের জন্য। সেই ক্ষেত্রে ওই পে অ্যাজ ইউ গো, আমি যদি পেমেন্ট করি তাহলে তারা আমাকে অতটুকু জায়গা দিবে, আমি আবার আমার ছবিগুলো রাখতে পারবো, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বা ড্রাইভে 5 জিবি ফ্রি দেয়, ড্রাইভে তোমরা দেখো যে অনেক কিছু রাখো ফ্রিতে, 5 জিবি ফ্রি দেয়, মানে ফ্রিতে রাখতে পারি আমরা। কিন্তু যখন আমার 5 জিবি ফুল হয়ে যাবে কিন্তু আমার তো আরও ফাইল বা আরও কিছু রাখতে হবে, তখন আমি এই পে করতে হবে, সেই জন্য আমাকে তারা পেয়ের বিনিময়ে আমাকে জায়গা দিবে। সো যেখানে আমি কম্পিউটারে এত স্টোরেজ নাই, হার্ডওয়্যার বা সফটওয়্যার সেই রকম নাই, বা পেইড জিনিস আমি পারতেছি না কম্পিউটারে আমার ডিভাইস ইউজ করতে, আমি ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সেটা কিন্তু ইউজ করতে পারতেছি। সো অ্যামাজন, মাইক্রোসফট, ড্রপবক্স, গুগল ড্রাইভ এগুলো হচ্ছে বিভিন্ন ক্লাউড কম্পিউটিংয়ের কোম্পানি। এই কোম্পানিগুলো হচ্ছে মানুষকে বিভিন্ন স্টোরেজ শেয়ার দেয় টাকার বিনিময়ে, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। রিসোর্স স্কেলেবিলিটি, এই জিনিসটা হচ্ছে যে আমি যদি যে কোনো সাইজের বা টাইপের ডেটা রাখতে চাই, আমি যেন সেই সাইজ বা টাইপেরই ডেটাটা রাখতে পারে, আমাকে এই সেবাটা যে তারা দিবে এটাই হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। যদি নির্দিষ্ট করে দিত যে এত সাইজের বেশি ডেটা তুমি রাখতে পারবে না বা এই টাইপের ডেটা রাখতে পারবে না, তখন কিন্তু আমাদের জন্য এটা ইউজফুল হইতো না। আমাদের জন্য ইউজফুল হওয়ার জন্যই রিসোর্স স্কেলেবিলিটি টা দরকার, কারণ যে কোনো সাইজ বা টাইপের ডেটা আমরা রাখতে পারি। অন ডিমান্ড হচ্ছে বলছি যে যখন চাই তখনই, আমি যে কোনো সময় পে করলে আমাকে সেই মুহূর্তে তারা দিতে বাধ্য। আর পে অ্যাজ ইউ গো হচ্ছে যতক্ষণ বিল পে করবো, মানে যতটুকু টাইমের জন্য পে করে রাখবো ততটুকু টাইমে আমি সেবাটা পাবো, বা যতটুকু টাইমে আমি এরকমও কিছু কোম্পানি বা ক্লাউড কম্পিউটিং আছে যেখানে যতটুকু টাইম থাকবো ঠিক ততটুকু টাইমের জন্য আমাকে বিল পে করতে হবে। একটা দিনের মধ্যে যদি আমি 1 ঘন্টা থাকি তাহলে শুধুমাত্র আমাকে 1 ঘন্টার বিল দিতে হবে, সেই জন্য আমাকে কিন্তু 24 ঘন্টার বিল দিতে হবে না। এমনও কিছু ক্লাউড কম্পিউটিংয়ের কোম্পানি আছে। এবার সার্ভিস অনুযায়ী ক্লাউডের কিছু ভাগ আছে। IaaS,
infrastructure as a service. PaaS, processing platform as a service, এটা অর্থ। SaaS, software as a service। তো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এটা বলতে আসলে কি বুঝাইছে, যে সার্ভারটা আমি ভাড়া নিচ্ছি সেটা IaaS বলে, যে সার্ভারটা ভাড়া নিচ্ছি, মানে সার্ভার বলতে যে হার্ডওয়্যারটা আমি ভাড়া নিচ্ছি। আমি যদি হার্ডওয়্যার বা কোনো স্টোরেজের জন্য তো একটা হার্ডওয়্যার দরকার, সেই হার্ডওয়্যারটা যে ভাড়া নিচ্ছি এইটাকেই বলে IaaS। এটা হার্ডওয়্যারের ক্ষেত্রে ইউজ করা হয়। যেহেতু ইনফ্রাস্ট্রাকচার বলছে মানে হচ্ছে গঠন বুঝাইছে, এই জন্য হার্ডওয়্যার। PaaS এটা বুঝাইছে যে কোন প্ল্যাটফর্মে আমি আমার ডেটা রাখবো, যে কোন প্ল্যাটফর্মটা আমি ভাড়া নিচ্ছি, সেই ক্ষেত্রে PaaS সার্ভিসটা দেওয়া হয়। যখন আমার প্রসেসিং ইউনিটের দরকার হয় তখন PaaS দেওয়া হয়, যেমন ডেটাবেস। কোনো ডেটাবেসে আমি আমার ডেটা যদি সেভ রাখতে চাই, সেটা যদি আমি ভাড়া নিতে চাই, সেক্ষেত্রে PaaS, যেমন ড্রপবক্স হচ্ছে PaaS এর অন্তর্ভুক্ত, যেখানে আমরা ফাইল ছবি অনেক কিছু রাখতে পারি। গুগল ড্রাইভও সেই রকম PaaS এরই অন্তর্ভুক্ত। মানে কোনো বড় ধরনের কোনো ডেটাবেস অন্তর্ভুক্ত। আর SaaS হচ্ছে সফটওয়্যার এস এ সার্ভিস, মানে আমি কোন সফটওয়্যারটা ভাড়া চাই, এই গুগল ড্রাইভ এটারও অন্তর্ভুক্ত। আচ্ছা, গুগল ড্রাইভ আমি এখানে না দিলাম, এখানে গুগল ড্রাইভ SaaS এর অন্তর্ভুক্ত, যে এটা হচ্ছে সফটওয়্যার। আর প্ল্যাটফর্ম হচ্ছে ডেটাবেসের ক্ষেত্রে, আর SaaS এর ক্ষেত্রে হচ্ছে সফটওয়্যার, আর IaaS এর ক্ষেত্রে হচ্ছে হার্ডওয়্যার। যে সার্ভারটাই হতো একটা হার্ডওয়্যার, তাই না? সার্ভার মানে কি? একটা CPU, বড় সড়ো CPU, যে CPU অনেক শক্তিশালী, সেটাই তো একটা সার্ভার। তো ওই CPU কিছু অংশ যদি ভাড়া নেই তাহলে সেটা IaaS এর অন্তর্ভুক্ত। যদি কোনো প্ল্যাটফর্ম ভাড়া নেই, ধরলাম কোনো ডেটাবেসের কোনো অংশ যেখানে আমার ডেটাগুলো রাখতে হবে, সেটা PaaS। আর যদি কোনো সফটওয়্যার ভাড়া নেই, যে সফটওয়্যারটা আমি ইউজ করব, যে সফটওয়্যার যেমন গুগল ড্রাইভ, এটা হচ্ছে SaaS এর অন্তর্ভুক্ত। সো এগুলো সবগুলোই ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত। আজকের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আশা করি সবাই বুঝতে পারবা। না বুঝে জিজ্ঞেস করবা। অনেকগুলো টপিকই এখানে পড়ানো হয়েছে, যদিও টপিকগুলা মুখস্থ বা থিওরিটিক্যাল হলেও এখানে অনেক কিছু আছে বোঝায়। না বুঝলে কিন্তু থিওরি জাস্ট মুখস্থ করে কোনো লাভ নেই, একটুও বুঝতে পারবে না। তো বুঝতে চেষ্টা করো। আর এই চ্যাপ্টারটা পুরাই থিওরিটিক্যালি চ্যাপ্টার একটা। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।